4 ঘুম ভাঙল ছোট কাকার চেঁচামেচিতে। বেশ বেলা হয়ে গেছে। চোখে মুখে এসে পড়েছে কড়া রোদ। বিছানায় শুয়েই শুনতে পেলাম ছোট কাকা কার সঙ্গে যেন ঝড়ের বেগে কথা বলে চলেছেন। কথা হচ্ছিল দিনেমার ভাষায়। লম্বা, চওড়া, স্বাস্থ্যবান, দৃষ্টি আকর্ষণ করার মতো এক লোকের সাথে কথা বলছিলেন ছোট কাকা। অল্পক্ষণেই বুঝলাম সে গম্ভীর এবং স্বল্পবাক। কাজের কথা ছাড়া একটিও বাজে কথা বলে না। আইসল্যান্ডবাসী সেই লোকটি চওড়া বুকের উপর আড়াআড়িভাবে দুহাত রেখে চুপচাপ ছোট কাকার কথা শুনছিল। ওর নাম হান্স বিলকে। আইসল্যান্ডের এমন জায়গা নেই যা সে ঘুরতে বাকি রেখেছে। সেই আমাদের গাইড। পারিশ্রমিকটা প্রথমেই ঠিক করে নেওয়া হলো। এখান থেকে 184 মাইল দূরে সেনেফেলের পাদদেশে অবস্থিত ছোট্ট গ্রাম এস্টাপে পর্যন্ত সে যাবে আমাদের সঙ্গে। ফ্রিডরিকসন 4টে ঘোড়ার ব্যবস্থা করে দিলেন। একটি ছোট কাকার, একটি আমার, আর বাকি দুটো মালপত্র বয়ে নেয়ার জন্যে। হান্স যাবে হেঁটে। পথঘাট সব ওর নখদর্পণে। অসংখ্যবার সে এ পথে যাতায়াত করেছে। কথাটা শুনে ছোট কাকা নতুন চুক্তি করে নিলেন ওর সঙ্গে। শুধু স্টাপে পর্যন্তই নয়, বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্যে আমরা যতদূর যাব হান্সও যাবে। ওর বেতন সপ্তাহে 12 শিলিং করে। হান্স শুধু বলল, আমাদের যাই হোক না কেন প্রতি শনিবারে সাপ্তাহিক মাইনে চুকিয়ে দেয়া না হলে সে তখনই চাকরি ছেড়ে দেবে। যাত্রার সময় হয়ে এলো। গাইতি, কুড়াল, রেশমের দড়ি, দড়ির সিঁড়ি, হাতুড়ি, পেরেক, যন্ত্রপাতি থেকে শুরু করে ফার্স্ট এইডের সরঞ্জাম পর্যন্ত সবকিছু গুছিয়ে নেওয়া হলো। গুলি, বারুদার, ছোট কাকার দেশালাই, চুরুট কিছুই বাদ গেল না। কয়েক জোড়া ভালো রাবারের জুতা আর 6 মাসের উপযোগী রসদ নেওয়া হলো সঙ্গে। আজ 16ই জুন। আকাশ মেঘলা, কিন্তু বৃষ্টির নামগন্ধ নেই। কেমন যেন বিষণ্ণ দিনটা। ঘোড়ার পিঠে মালপত্র চাপিয়ে রওনা দিলাম আমরা। রিস্কিয়াভিক ছাড়িয়ে এলাম এক সময়। সাগরের তীর ধরে সামনে চলতে থাকলাম। কখনো এক আধটা পাহাড় পানির ধার থেকে খাড়া উঠে গেছে। সেসব ক্ষেত্রে আমাদের ঘুরে যেতে হচ্ছিল। যেতে যেতে আইসল্যান্ডের ঘোড়া সম্পর্কে একটা বক্তৃতা দিয়ে ফেললেন ছোট কাকা। এখানকার ঘোড়ার মতো সুন্দর ঘোড়া নাকি পৃথিবীর কোথাও নাই। যেমন বুদ্ধিমান তেমনি পরিশ্রমী। পথ চলতে গিয়ে কোনো বাধাই এরা মানে না। বরফ পড়ুক, তুফান উঠুক, পাহাড় পর্বত, নদী নালা যা কিছু সামনে পড়ুক না কেন বিন্দুমাত্র পরোয়া না করে চলে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। হান্স প্রতিদিন মাইলের পর মাইল হাঁটবে কি করে ভেবে অবাক হলাম। ছোট কাকাকে কথাটা বলতেই বললেন, ওর কথা ভাবিস না। হেঁটেই আমাদের চেয়ে সে ভালো চলতে পারবে। সহজে ক্লান্ত হওয়ার লোকই নয় ও। আর যদি তেমন ক্লান্ত হয় তাহলে আমার ঘোড়ায় এসে উঠতে পারবে। একটানা ঘোড়ায় চড়ে যেতে আমারও ভালো লাগবে না। একটা নির্জন প্রান্তরের মধ্যে দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চললাম আমরা। জায়গাটা মরুভূমির মতো পরিত্যক্ত। দূরে এক আধটা ভাঙাচোরা ঘরবাড়ি চোখে পড়ছিল কখনো কখনো। ঘন্টা দুয়েক পর নাস্তা সেরে আবার চলতে শুরু করলাম। এবার পথ গেছে পাহাড়ের উপর দিয়ে। বিচ্ছিরি পথ। কবে কোন অতীতে আগ্নেয়গিরির লাভা এখানে এসে পড়েছিল, এখন তা জমে কঠিন হয়ে গেছে। অসমতল ঢেউ খেলানো
রাস্তা দেখে সহজেই তা অনুমান করা যায়। বেলা বাড়তে লাগলো। একটানা চলে 12টার সময় হিসাব করে দেখলাম মোট 24 মাইল পথ পেরিয়েছি। এবার সামনে পড়ল একটা খরচোতা পাহাড়ি নদী। বেশ প্রশস্ত নদীটা, দুই তীরে অসংখ্য খারাপ পাথর, মাঝখানেও ছড়িয়ে ছিটিয়ে আছে বিশাল সব পাথর। স্রোতের উদ্দামতা দেখে পানিতে নামতে সাহস হলো না আমার। কিন্তু একটুও ভয় পেলেন না ছোট কাকা। বললেন, এইসব পাহাড়ি নদীতে স্রোতের জোর থাকলেও পানির গভীরতা কমই হয়, কাজেই ভয় নেই। ঘোড়ার পিঠে কষে চাবুক মারলেন তিনি। আইসল্যান্ডের দুর্দমনীয় অশ্বের যে প্রাণের মায়া আছে, এবার তা ভালো করেই জানা গেল। দু পা এগিয়েই মাথা নিচু করে সে পানি শুকতে লাগলো। এরপর আর এক চুল নড়ানো গেল না। ঘোড়ার এই বেয়ারা রকম বেয়াদবি সহ্য হলো না ছোট কাকার। এক নাগারে চাবুক মারতে শুরু করলেন তিনি, কিন্তু তবু নড়ল না ঘোড়া। এদিক ওদিক মাথা ঝাঁকাতে লাগলো শুধু। ব্যাপার দেখে ছোট কাকা ভীষণ চটে গেলেন। ধমকাতে শুরু করলেন ঘোড়াকে। তখন আইসল্যান্ডের বিখ্যাত সেই দুর্দমনীয় অশ্ব নিরুপায় হয়ে পেছনের পা দুটি মুড়ে নিচু হয়ে ছোট কাকার পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে এলো। হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেন ছোট কাকা। হাসব কি কাঁদব বুঝতে পারলাম না। হ্যান্স তখন বুঝিয়ে বলল, এখন জোয়ারের সময়, হাজার চেষ্টা করলেও ও নদী এখন কোনো মতে পেরোনো যাবে না। ভাটার সময় পানি কমলে ভেলায় করে নদী পেরোতে হবে। আর কোনো উপায় নেই দেখে অপেক্ষা করাই ভালো মনে করলেন ছোট কাকা। হ্যান্স গিয়ে পাশের গ্রাম থেকে দুজন লোক জোগাড় করে প্রচুর কাঠ আর বাঁশ নিয়ে এলো। তাই দিয়ে মজবুত করে একটা ভেলা তৈরি করে ফেলল সে। বিকেল 6টায় সেই ভেলায় করে নদী পেরোলাম। বলা বাহুল্য, ঘোড়াগুলোকেও এভাবেই পার করে নেওয়া হলো। তারপর আবার শুরু হলো সামনে এগোনো। রাত তখন 8টা কি 8:30। এই রাত অবশ্য ঘড়ির হিসেবে। আসলে রাতের কোনো চিহ্নই নেই। দিনের আলো চারদিকে ছড়িয়ে আছে। আইসল্যান্ডের মতো দেশে জুন জুলাই মাসে রাত বলতে গেলে হয়ই না। দিনের মতোই উজ্জ্বল থাকে মধ্যরাত। ইতিমধ্যে শীত প্রচণ্ড হতে শুরু করেছে। পেট জ্বলছে খিদে। কাছেই একটা গৃহস্থ বাড়ি দেখা গেল। খুশি হয়ে উঠল মনটা। বাড়ির মালিক যথেষ্ট আদর অভ্যর্থনা জানালেন। রাতটা সেখানে মোটামুটি ভালোই কাটল। পরদিন ভোর 5টায় গৃহস্থ পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা। এখন থেকে পথ আরও খারাপ। দক্ষিণ দিকে পাহাড়ের অন্তহীন সারি মেঘের মতো দেখাচ্ছে তাদের। পথ একেবারে নির্জন। জনপ্রাণীর সাক্ষাৎও পাওয়া গেল না পথে। সন্ধ্যার সময় আরেকটা ছোট নদী পেরিয়ে নির্জন প্রান্তরের এক পরে বাড়িতে রাত কাটালাম। পরদিনও নির্জন প্রান্তরের মধ্যে দিয়ে এগোতে থাকলাম। পথঘাট বলতে কিছু নেই। ব্যাপারটা ভালো লাগলো না আমার। রাতের বেলায় ক্রোসলভ নামে এক গ্রামে পৌঁছলাম। ছোট কাকা হিসেব করে জানালেন প্রায় অর্ধেক পথ অতিক্রম করা হয়ে গেছে। 19শে জুন তারিখে আমরা কঠিন লাভা বিছানো এবড়ো খেবড়ো পথে। মাঝে মধ্যে দেখি উষ্ণ প্রচ্ছবনের বাষ্প ধাবা। কোথাও নুড়ি পাথরের বোঝাই, কোথাও বা পাকে ভরা জলাভূমি, আবার কোনোখানে ঝিলের জলে সোনালি রোদ্দুরের ঝিকিমিকি। দূরে চেনেফেলের চূড়াগুলোকে দেখাচ্ছে ঠিক সাদা মেঘের মতো।
পরপর কদিন একটানা ঘোড়ায় চড়ে চড়ে আমি দারুণ ক্লান্ত হয়ে পড়লাম। ছোট কাকার উৎসাহের কিছু কমতি তো নেই, বরং বেড়েছে। হান্সের মুখ দেখে তার মনের অবস্থা কিছুই বোঝা গেল না। 20শে জুন সন্ধ্যায় বুদির নামে এক গ্রামে এসে হাজির হলাম। সমুদ্রের একেবারে কোল ঘেঁষে আছে গ্রামটি। এখানেই হান্সের বাড়ি। রাত্রিরে তার বাড়িতেই উঠলাম। ওর বুড়ো বাপ আমাদের সাদর অভ্যর্থনা জানালেন। আজ ওর সাপ্তাহিক মাইনে চুকিয়ে দিলেন ছোট কাকা। 21শে জুন ভোরে আবার যাত্রা শুরু হলো। সেনেফেল আর বেশি দূরে নয়, প্রায় পৌঁছেই গেছি। এর প্রমাণ পথ এবার গ্রানাইট পাথরে ছাওয়া। কয়েক ঘন্টা পরই সেনেফেলের আকাশ ছোঁয়া বিরাট শরীর চোখে পড়ল। পাহাড়ের অধিত্যকা বেয়ে চলা আরম্ভ হলো এবার। ঘন্টার পর ঘন্টা চলছি, কিন্তু সেনেফেলের ব্যবধান যেন আর কমে না। ছোট কাকা একদৃষ্টে পাহাড়ের দিকে তাকিয়ে আছেন। মাঝে মাঝে ডন কুইকজোটের মতো মুঠো উঁচিয়ে চেঁচিয়ে বলছেন, যে করে হোক ওই দানবটাকে আমাদের জয় করতেই হবে। পুরো 4 ঘন্টা চলার পর সেনেফেলের পাদদেশের গ্রাম এস্টাপেতে গিয়ে পৌঁছলাম। ছোট্ট গ্রাম, মাত্র 30টি ঘর। ঘরগুলো পাতা দিয়ে তৈরি। পুরো এলাকাটার হলদে ব্যাসল্ট পাথর স্তূপাকারে ছড়ানো। এস্টাপেতে পৌঁছেই ভয় ভয় করতে লাগলো আমার। এবার সত্যিই কি সেনেফেলের মধ্যে দিয়ে নামতে হবে পাতালে? একবার নামলে কোনোদিন যে ফিরে আসতে পারবো না, সে সম্পর্কে প্রায় নিশ্চিতই ছিলাম। কাজেই মনটা খারাপ হয়ে গেল। হান্সকে আমাদের আসল উদ্দেশ্য খুলে বললাম। আশ্চর্য, একটু ভয় পেল না সে। তবে কি হান্সও ছোট কাকার মতো পাগল হয়ে গেছে? মোটেও অবাক না হয়ে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে রাজি হলো সে। বুঝতে পারলাম আর রেহাই নেই আমার। হামবুর্গে থাকতেই জোর করে বোঝালে হয়তো ছোট কাকাকে থামানো যেত, কিন্তু এখন এই সেনেফেলের গোড়ায় দাঁড়িয়ে তাকে নিরস্ত করা অসম্ভব। পাহাড়ে অনেকেই ওঠে, আগ্নেয়গিরির জ্বালামুখও পরীক্ষা করে অনেকে, কিন্তু ওই মুখের মধ্যে দিয়ে পাতালে নেমে যাওয়া ভাবলেও শিউরে ওঠে শরীর। বারবার একটা প্রশ্ন উকি মারছে মনে। সাকনুইজমের কথা কি সত্যি? সত্যি কি সেনেফেলের জ্বালামুখের মধ্যে দিয়ে পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো যাবে? ধরা গেল যাওয়া যায়, কিন্তু সেই অন্ধকার পাতালের গোলক ধাঁধায় পথ হারানো তো বিচিত্র নয়। অথবা ভেতরে নেমেছি, এমনি সময় 700 বছরের ঘুম ভেঙে জেগে উঠল আগ্নেয়গিরি। তখন 23শে জুন দুজন লোক ঠিক করলো হান্স। লোক দুজন আমাদের মালপত্র বয়ে পাহাড়ের উপর পর্যন্ত যাবে। কাঁধে বন্দুক আর পাহাড়ে ওঠার লোহা বাঁধানো লাঠি নিয়ে আমরা তৈরি হলাম। হান্স বুদ্ধি করে 1 বোতল পানি নিল সঙ্গে। এই পানিতে 8 দিন চলে যাবে আমাদের। সকাল 9টায় স্টাফের লোকজনের কাছ থেকে বিদায় নিয়ে সেনেফেলে উঠতে শুরু করলাম আমরা। সেনেফেলের উচ্চতা 5000 ফুট। বিশাল দুটো চূড়া তার। রিসকিয়াভিক থেকেও এই চূড়া দুটি মেঘের মতো দেখা গেছে। কাছ থেকে মনে হলো বরফ মোড়া ওই চূড়া দুটি যেন আকাশের নীল রং গিয়ে ছুঁয়েছে। নীরবে চলল আরোহণের পালা। পথ এত সরু যে একসাথে একজনের বেশি ওঠা যায় না। হান্স আগে আগে পথ দেখিয়ে চলল, পেছনে আমরা। চারপাশে অপূর্ব সব দৃশ্য। একবার দেখলে
চিরকালের জন্যে গাথা হয়ে যায় মানসপটে। ইতস্তত ছড়িয়ে আছে খনির আকর। জিওলজিস্টদের ধারণা আইসল্যান্ড আগে ছিল পানির তলায়। ভূমিকম্পের ফলে সাগরের অতল তল থেকে মাথা তুলেছে শূন্যে। তাই বলে অন্যান্য দেশের মতো এখানে পলিমাটির চাদর নেই, ভূত্বক লাভায় ঢাকা। এখনও যে আইসল্যান্ডের মাটির নিচে প্রচণ্ড আগ্নেয় আলোড়ন চলছে, আশপাশে পর্বতের ফাটল দিয়ে উষ্ণ বাষ্প বেরোতে দেখে তা সহজেই অনুমান করা যায়। সামনের পথটা বড় পাথরে সাজানো, তাকগুলো লাভায় মোড়া। খাড়া পথ ক্রমে বিপদ সংকুল হয়ে উঠল। খুব সাবধানে লাঠি ঠুকে পা টিপে উঠতে লাগলাম। কষ্ট হচ্ছিল খুব। হাঁস কিন্তু দ্রুত পায়ে বেশ সাবলীল গতিতেই চলেছে। আমরা সবাই পিছিয়ে পড়ি বলে একটু গিয়েই ওকে আমাদের জন্যে থামতে হচ্ছিল। তখনও সত্যিকার পাহাড়ে চড়া শুরু হয়নি। শুরু হলো আরো ঘন্টা তিনেক পর। হান্সের কথা মতো একটু জিরিয়ে নাস্তা সেরে না নিলে আর এক পাও এগোতে পারতাম না। খাড়াই বেয়ে যতই উঠতে লাগলাম পথ যেন বেড়েই চলল তত, ফুরাতেই চায় না। মাটির চিহ্ন মাত্র নেই কোথাও, শুধু পাথর আর পাথর। পায়ের ধাক্কায় অসংখ্য ছোট ছোট পাথর গড়িয়ে পড়ল নিচে। এক এক জায়গায় পথ এত খাড়া যে হান্স কোনো মতে আমাদের টেনে তুলল লাঠির সাহায্যে। ছোট কাকাও আমাকে অনেকবার হাত ধরে টেনে তুললেন। অনেকক্ষণ ওঠার পর আবার লাভার তৈরি পাথরের সিঁড়ির মতো সারি সারি থাক দেখতে পাওয়া গেল। এই লাভার সিঁড়ি না পেলে আমার আর ওঠাই হতো না। সন্ধ্যা 7টায় 1002 সিঁড়ি ভেঙে একটা প্রশস্ত চত্বরের মতো জায়গায় এসে পৌঁছলাম। দূরে, বহু দূরে 4000 ফুট নিচে সমুদ্রের ঘন নীল রং দেখা গেল। অল্প একটু জিরিয়ে নিয়ে আবার আমরা উঠতে লাগলাম। রাত 12টায় চূড়ায় পৌঁছলাম আমরা। মধ্যরাতের সূর্যলোকে চারদিক তখন উজ্জ্বল। ক্ষুধায় ও শীতে কাতর হয়ে গেছি, তবু মুগ্ধ বিস্ময়ে দেখলাম মধ্যরাতের অপরূপ আলো। চারদিকে বরফের সাদা, মাথার উপর আকাশের নীল, দূরে উজ্জ্বল সোনালি রোদ। দেখতে দেখতে বিস্ময়ে বোবা হয়ে গেলাম। মনে হলো সারাটা পৃথিবী এখন ঘুমের অথৈ তলে অচেতন হয়ে রয়েছে। 5 সমুদ্র থেকে 5000 ফুট উঁচু সেনেফেলের চূড়ায় বসে তাড়াতাড়ি কিছু খেয়ে নিয়ে সেখানেই চিত হয়ে শুয়ে পড়লাম পাথরের উপর। সাথে সাথেই চোখের পাতায় নেমে এলো রাজ্যের ঘুম। এমন গাঢ় ঘুম অনেক দিন হয়নি। ঘুম ভাঙল পরদিন দুপুরবেলা। দিগন্তে অন্য পাহাড়ের চূড়াগুলোকে তখন ছোট ছোট প্রাচীরের মতো দেখাচ্ছে, আর নদীগুলোকে দেখাচ্ছে সরু সুতোর মতো। দক্ষিণে বরফ ছাওয়া প্রকৃতির উপর ঝলমলে রোদ, আর পশ্চিমে সাগরের গাঢ় নীল, সবই অপূর্ব দেখতে। মাল বহনকারী লোক দুজনকে বিদায় দিয়ে ছোট কাকা আর হান্স আমার সামনে এসে দাঁড়ালো। পশ্চিম দিকে আঙুল তুলে দেখালেন ছোট কাকা, ওই দেখ গ্রিনল্যান্ড। অবাক হয়ে গ্রিনল্যান্ড নামক বিরাট দ্বীপটার দিকে তাকালাম। বললাম, গ্রিনল্যান্ড? অবাক হচ্ছিস কেন? এখান থেকে বেশি দূরে নয় গ্রিনল্যান্ড, মাত্র 100 মাইল হবে। একটু থেমে বললেন, আমরা এখন সেনেফেলের উপর। এর দুটি চূড়ার একটাতে দাঁড়িয়ে আছি এখন আমরা, আরেকটা ওই যে। কোনটার কি নাম জানতে হবে এখন। হান্সের দিকে তাকালেন তিনি। তুমি বলতে পারো আমরা যে দাঁড়িয়ে আছি এ চূড়াটার নাম কি? উত্তর দিল হান্স, স্কার্টারিস।
খুশি হয়ে উঠলেন ছোট কাকা। তবে আর দেরি কেন, এখনই নামা যাক। হৃৎপিণ্ডটা ধক করে উঠল আমার, কিন্তু এখন আর ফিরে যাওয়ার উপায় নেই। একটু বিচলিত দেখালো না হান্সকে। সহজভাবে আমাদের জ্বালামুখের দিকে নিয়ে চলল সে। দুরু দুরু বুকে চুপচাপ ওদের পিছু নিলাম আমি। সেনেফেলের প্রধান ক্রেটারের মুখটা মাইলখানেক চওড়া, গভীরতা তার কম করে হলেও 2000 ফুট। পাগল না হলে মানুষ কখনো এমন সাংঘাতিক চিমনির মধ্যে নামার কল্পনা করতে পারে না। মুখের কাছ থেকে একটা রাস্তা অনেকখানি নিচে নেমে গেছে। হান্সকে অনুসরণ করে সেই পথ ধরে আমাদের অনুসরণ শুরু হলো। দুপুরে একটা চাতালের মতো প্রশস্ত জায়গায় এসে হাজির হলাম। সেখান থেকে দেখলাম আগ্নেয়গিরির 3টি সর্বনেশে অন্ধকার জ্বালামুখ। এক একটি মুখের পরিধি প্রায় 100 ফুটের মতো। এত ভয় পেয়ে গেলাম যে গহ্বরগুলোর কাছে গিয়ে নিচে তাকানোর সাহস পর্যন্ত হলো না আমার। ছোট কাকা পাগলের মতো ছুটাছুটি করে মুখগুলো দেখছেন আর বিড়বিড় করে কি যেন বলছেন। ব্যাপার দেখে এই প্রথমবার একটু অবাক হলো হ্যান্স। হঠাৎ ছোট কাকা তীব্র কণ্ঠে চেঁচিয়ে উঠলেন। সেই তীব্র গমগমে কণ্ঠস্বর শুনে আমি মনে করলাম তিনি সেই অতল গহ্বরের মধ্যেই পড়ে গেছেন। কিন্তু না, তাকিয়ে দেখি বিরাট একটা পাথরের সামনে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছেন তিনি। ছোট কাকার চোখে এমন বিস্ময়, তাড়াতাড়ি ওর পাশে গিয়ে দাঁড়াতেই আঙুল তুলে দেখালেন। দেখলাম পাথরটার গায়ে কতগুলো রুনে খরব খোদাই করা। কোনো জায়গা ক্ষয়ে গেলেও পড়া যায়। পাথরটার গায়ে লেখা আরন সাকনইজম 6। আরন সাকনইজম। পাথরের মতো দাঁড়িয়ে থাকলাম অভিভূত বিস্ময়ে। ছোট কাকার সিদ্ধান্তকে আর অহেতুক বলে উড়িয়ে দেয়া চলবে না। দুঃসাহসী আরন সাকনইজম আইসল্যান্ডের সেই বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক। এখানকারই কোনো গহ্বর দিয়ে পাতালে নেমেছিলেন। এ লেখা তারই সাক্ষ্য বহন করছে। হেসে বললেন ছোট কাকা, কি আরো প্রমাণ চাই? এমন অকাট্য প্রমাণের পর আর কোনো কথা চলে না। অসহায়ভাবে চুপ করে দাঁড়িয়ে রইলাম। সাজ হয়ে এলো। গহ্বরের পাশে এই চত্বরেই রাত কাটাতে হবে। ক্লান্তিতে ভেঙে পড়ছে শরীর। পা দুটো টনটন করছে ব্যথায়। এতটা পথ নামা কিছু আর 4টিখানি কথা নয়। হান্স একটু সমতল জায়গা খুঁজে নিয়ে বিছানা পাতার জোগাড় করল। জায়গাটা কঠিন লাভার প্রলেপে মোড়া। তার উপর চাদর পেতে আমি আর হান্স শুয়ে পড়লাম। ছোট কাকা আলো জেলে চারদিকটা পরীক্ষা করতে লাগলেন। হান্সের দিকে তাকিয়ে দেখলাম নাক ডাকাতে শুরু করেছে সে। শরীরে এত ক্লান্তি থাকা সত্ত্বেও ঘুম আসছিল না আমার। কেবলই দুর্ভাবনায় ভরে উঠছে মন। আলো নিয়ে ছোট কাকা ইতিমধ্যে কোথায় অদৃশ্য হয়ে গেছেন। ভয় ভয় করতে লাগলো। মনে হলো অন্ধকারে চারপাশে অসংখ্য অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে। ওরা যেন সব উঠে এসেছে পাতালের অন্ধকার গহ্বর বেয়ে। ভয় পেতে পেতেই একসময় দুচোখ জুড়িয়ে এলো ঘুমে। সকালবেলা ঘুম ভাঙলে দেখলাম ছোট কাকা হাড়ির মতো মুখ করে বসে আছেন। প্রথমে তার রাগের কারণ না বুঝলেও পরে বুঝলাম। আকাশ মেঘলা বলেই ছোট কাকার এই অসহায় রাগ।
জুলাই মাসের গোড়ার দিকে স্কার্টারিসের ছায়া যে জ্বালামুখের উপর পড়বে সে পথ দিয়েই নামতে হবে পাতালে। আকাশ মেঘলা থাকায় স্কার্টারিসের কোনো ছায়াই পড়ল না। এই জুলাই মাসের গোড়ায় সূর্যের সাক্ষাৎ না পেলে একটি বছরের জন্যে যাত্রা বন্ধ হয়ে যাবে। রাগের চোটে সূর্যকে বারবার ধমকালেন ছোট কাকা, অভিশাপ দিলেন, কিন্তু কান দিল না সূর্য। সারাদিনে একটিবারের জন্যও দেখা মিলল না তার। আমার জন্য অবশ্য সুবিধা হলো এতে। একটানা পরিশ্রমের পর আয়েশ করে শুয়ে শুয়ে ছুটিটা উপভোগ করলাম। পরপর 3 দিন আকাশ মেঘলা হয়ে থাকলো। ছোট কাকার রাগও ক্রমে বেড়ে চলল। 4 জুলাই কানের কাছে ছোট কাকার চেঁচামেচি শুনে লাফ দিয়ে উঠে বসলাম। চোখ মেলতেই দেখি সোনালি রোদে ঝলমল করছে চারদিক। আস্তে আস্তে দুপুর হলো। রোদের রঙও উজ্জ্বল হতে লাগলো ক্রমে। তারপর সত্যি স্কার্টারিসের ছায়া ক্রমশ সরে এসে পড়ল একটি জ্বালামুখের উপর। খুশির ঠেলায় ছোট কাকা এই বুড়ো বয়সেই ধেই ধেই করে নাচতে শুরু করে দিলেন। একটু পরে অবশ্য নাচ থামিয়ে আমাদের প্রস্তুত হতে বললেন। পৃথিবীর অন্দরে রওনা হতে হবে এবার। প্রস্তুত হয়েছিল যেন হান্স। উঠে দাঁড়িয়ে পা বাড়ালো সে, বলল, চলুন। ঘড়িতে দেখলাম বেলা 1টা। পাথরের খাঁজ বেয়ে পাতালে নামা শুরু হলো আমাদের। 7। পাথরের খাঁজ কাটা সিঁড়ি বেয়ে পাতালের দিকে নামতে লাগলাম আমরা। জ্বালামুখের পরিধি ক্রমশ বেড়ে গিয়ে 3.25 ফুটে এসে দাঁড়িয়েছে। যতটুকু দেখা গেল তাতে মনে হলো গহ্বরের পাঁচিল সোজা নিচে নেমে গেছে। পাঁচিলের গায়ে মাঝে মাঝে খাঁজের মতো পাথর বেরিয়ে আছে। সিঁড়ির কাজ হয়ে গেল তাতে। উপরে কোথাও একটা দড়ি বাঁধা গেলে সহজেই সেই দড়ি বেয়ে নিচে নামা যায়, কিন্তু তার জন্যে অনেক অনেক লম্বা দড়ির দরকার। ছোট কাকাকে জিজ্ঞেস করাতে বললেন তার জন্য ভাবনা নেই। হান্সের মালপত্রের বস্তা থেকে 400 ফুট লম্বা একটা দড়ি বের করে নিলেন তিনি। দড়ির ঠিক মাঝখানটা পাঁচিলের গায়ের একটা বেরিয়ে থাকা পাথরে 2-3 পাক জড়িয়ে দিলেন। বুঝলাম 2 হাতে দড়ির 2 দিক ধরে পাথরের খাঁজ বেয়ে নামতে হবে। 200 ফুট নেমে এক প্রান্ত ধরে টানলেই উপর থেকে খুলে আসবে দড়ি। এই পদ্ধতিতে একটা দড়িকেই কাজে লাগিয়ে সহজেই আরো নিচে নামা যাবে। এতেই চলবে, কি বলিস? বললেন ছোট কাকা। কিন্তু সমস্যা হলো মালপত্রগুলোর কি করি? যতটুকু সম্ভব সাথে করে নিতে হবে, বিশেষ করে যেগুলো একটুতেই ভেঙে যেতে পারে। হান্স, তুমি নাও কয়েকটা যন্ত্রপাতি আর খাবার। আকজেল, কিছু খাবার আর গুলি বারুদ তোর কাছে থাক। বাকি যন্ত্রপাতি আর খাবারটুকু আমি নিচ্ছি। বুঝলাম, তা না হয় নেওয়া গেল, কিন্তু বিছানা পত্র, কাপড় চোপড় আর অন্য সব জিনিসের কি হবে? নির্বিকারভাবে উত্তর দিলেন ছোট কাকা। সে তোর ভাবতে হবে না, ওগুলো আপনিই আমাদের সাথে যাবে। বাকি জিনিসগুলো একসাথে খুব ভালো করে বেঁধে গহ্বরের মধ্যে ছুঁড়ে দিলেন তিনি। শো করে নেমে গেল বান্ডিলটা। যতক্ষণ দেখা গেল সেটার দিকে তাকিয়ে রইলেন ছোট কাকা। তারপর বললেন, চল এবার নামা যাক। দ্বিরুক্তি না করে পাতালে নেমে চললাম। সবচেয়ে আগে হান্স, তারপর ছোট কাকা আর সবার শেষে আমি। আলগা পাথরগুলো পায়ের আঘাতে ঝুরঝুর করে নিচে পড়তে লাগলো। আধ ঘন্টা নামার পর দড়ির একদম শেষ প্রান্তে পৌঁছে একটু প্রশস্ত চত্বরের মতো দেখা গেল। সেখানেই থামলাম আমরা। টান মেরে উপর থেকে দড়িটা খুলে নিলেন ছোট কাকা। আবার দড়ি বাঁধা হলো আগের পদ্ধতিতে।
আবার নিচে নেমে চললাম। নিজেকে সামলাতেই তখন ব্যস্ত। শিলাস্তরের শিলাস্তরের বিন্যাসের দিকে নজর দেওয়ার মতো অবসর ছিল না। এই অবস্থায় চারদিকে শিলাস্তরের লক্ষণ খেয়াল করতে করতে নামবে এমন পাগল ভূতত্ত্ববিদ আছে কিনা সন্দেহ হলো আমার। কিন্তু আমার সন্দেহের নিরসন করে দিয়ে ছোট কাকা কাজটা করতে করতেই নামতে থাকলেন। রকম দেখে মনে হচ্ছিল তিনি যেন কোনো মিউজিয়ামে ঘুরে বেড়াচ্ছেন। একসময় ছোট কাকা বললেন, হুঁ, যা ভেবেছি তাই। শিলাস্তরের বিন্যাস দেখেই বোঝা যাচ্ছে পৃথিবীর অভ্যন্তরে খুব একটা উত্তাপ নেই। আমরা যে শিলাস্তরের ভেতর দিয়ে চলছি এটাই হলো পাথরের আদিম অবস্থা। ধাতব পদার্থের গায়ে ভেজা বাতাস লেগে যে রাসায়নিক পরিবর্তন ঘটেছিল এখনও তার চিহ্ন আছে পাথরের গায়ে। ভালো করে খেয়াল করলেই পরিষ্কার দেখবি সব আগজেল। কোনো কথা বললাম না। দড়ি ধরে কোনো মতে টাল সামলে নামতে লাগলাম শুধু। গহ্বর ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে, গাঢ় হচ্ছে অন্ধকার। আলগা পাথরের টুকরোগুলো আরও জোরে নিচে পড়তে লাগলো। গভীর থেকে গভীরতর হয়ে উঠতে লাগলো তাদের নিচে পড়ার শব্দ। প্রায় 2800 ফুট নামার পর ছোট কাকা জানালেন, আমাদের পথ আপাতত এখানেই শেষ। মধ্যরাত্রি পেরিয়ে গেছে তখন। নিচে যাওয়ার নতুন পথ আবিষ্কার করা এই রাত্রিরে সহজ হবে না। এখানেই রাত কাটাবার ব্যবস্থা হলো তাই। খুঁজে পেতে এক টুকরো সমতল জায়গা পাওয়া গেল। যত তাড়াতাড়ি সম্ভব কিছু মুখে দিয়েই শুয়ে পড়লাম। কবরের নীরবতা এখন চারপাশে। ঘন ঘোর অন্ধকারে শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবতে লাগলাম। ঘুম ভাঙল পরদিন সকাল 8টায়। সূর্যরশ্মির সরু একটা রেখা এসে পড়েছে আমাদের পাশে। আমার ঘুম ভাঙতেই হেসে বললেন ছোট কাকা, কি কেমন লাগছে তোর? কাল রাতের মতো শান্তিতে ঘুমিয়েছিস আর কখনো? গাড়ি ঘোড়ার গোলমাল নেই, লোকজনের শোরগোল নেই, কি নিস্তব্ধ চারদিক। অপূর্ব, তাই না? এত নিস্তব্ধ বলেই তো ভয় করছে বেশি, বললাম আমি। হেসে উঠলেন ছোট কাকা, ভয় করছে তোর? এখনো তো অনেক পথ বাকি। সত্যি কথা বলতে গেলে আমরা এখন সমুদ্র সমতলে আছি মাত্র। অবাক হয়ে বললাম, তা কি করে হয়? আবার হাসলেন তিনি। ব্যারোমিটার দেখ না, ভূপৃষ্ঠের মতো এখানেও বাতাসের চাপ সমান। যখন ব্যারোমিটার ছেড়ে বাতাসের চাপ মাপতে ম্যানোমিটার লাগবে তখনই বুঝতে হবে সত্যি আমরা পাতালে প্রবেশ করছি। হঠাৎ একটা কথা মনে পড়তেই চমকে উঠলাম। ছোট কাকা, পৃথিবীতে যে পরিমাণ বাতাসের চাপ সহ্য করা আমাদের অভ্যাস, এখানে তার চেয়ে বেশি হলে সহ্য করা যাবে কি? এত সাংঘাতিক কথাটা মনে পড়িয়ে দিলেও বিন্দুমাত্র বিচলিত মনে হলো না ছোট কাকাকে। খুব আস্তে আস্তে নামছি আমরা। ঘন হাওয়ায় শ্বাস নিতে নিতে ক্রমশ অভ্যাস হয়ে যাবে। পৃথিবী থেকে উপরের দিকে বাতাসের চাপ ক্রমশ কমে যায়। বাতাসের চাপের তারতম্য সহ্য করতে না পারলে বেলুনে করে মানুষ কখনো আকাশে উঠতে পারত না। মানে তুমি বলতে চাইছো নিচের ভারী বাতাসও আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে? হ্যাঁ, বললেন তিনি, আর অভ্যাস হলেই সহ্য হয়ে যাবে। এখন আয় তো, কাল যে বান্ডিলটা ফেলেছিলাম সেটার খোঁজ করি। হান্সি বান্ডিলটা খুঁজে বের করলো কিছুক্ষণ পরে। খাওয়া সেরে হান্স আর ছোট কাকা নিজেদের টর্চ জ্বালিয়ে নিলেন। সেই আলোয় পথ দেখে দেখে পাতালের অন্ধকারে নেমে চললাম আবার। 1229 সালে শেষবারের মতো অগ্নিপাত করেছিল জেনেফেল।
এখনো তার চিহ্ন দেখা গেল। সেই আগ্নেয় উদ্গার জমাট বেঁধে কঠিন হয়ে গেছে। টর্চের আলোয় তা জ্বলজ্বল করতে লাগলো। মাথার উপরে আলগা হয়ে ঝুলে থাকা স্বচ্ছ কাচের মতো স্ফটিক মণি ফানুস ঝড়ের মতো ঝুলছে। ফানুস ঝাড়ের মতো ঝুলছে। লাল, নীল, সবুজ নানা রঙের সব ফানুস। তাদের উপর আলো পড়ে তৈরি হয়েছে পাতালের রংধনু। এই অপরূপ সুন্দরের দিকে চেয়ে মুগ্ধ বিস্ময়ে বোবা হয়ে গেলাম। অনেক পথ পেরোলাম সেদিন। তাপমাত্রা সে অনুপাতে খুব একটা বেড়েছে বলে মনে হলো না। রাতে খেতে বসে খেয়াল করলাম পানি কমে এসেছে। আগেও পানির কথা ছোট কাকাকে অনেকবার জানিয়েছি, কিন্তু ওর সেই এক কথা, ঝর্ণা পাওয়া যাবে পথে, কাজেই ভয় কি। কিন্তু এখন যখন দেখলাম অর্ধেকেরও বেশি পানি ফুরিয়ে গেছে, কথাটা আবার জানালাম ওকে। শুনে ছোট কাকা বললেন, এতে ভাবনার কি আছে? ঝর্ণার পানি পাওয়া যাবে পথে। এই লাভার দেয়াল ভেদ করলেই পানির দেখা মিলবে। কদ্দূর গেছে এ দেয়াল কি করে বুঝবে? নিচের দিকে খুব একটা নেমেছি মনে হয় না আমরা। সমতল জায়গাতেই বোধ হয় চলছি আমরা। কারণ নিচে নামলেই তো উত্তাপ বাড়ার কথা, কিন্তু তাপ একটুও বাড়েনি। বড়জোর আমরা 11 কি 1200 ফুট নেমেছি। হো হো করে হেসে উঠলেন ছোট কাকা। বুদ্ধু নাকি তুই? আমরা এখন সমুদ্রতলের চেয়েও 10,000 ফুট নিচে। দু চোখ বিস্ফারিত হয়ে গেল আমার। হ্যাঁ, বলো কি তুমি? পরদিন ভোরে আবার চলা শুরু হলো আমাদের। দুপুরে দুটো সুড়ঙ্গ পথের মোহনার সামনে এসে থমকে দাঁড়ালাম। দুটো পথই চাপা। সেই অন্ধকার সুড়ঙ্গের সামনে দাঁড়িয়ে আমি যদি অনন্তকাল ভাবতাম কোন পথ দিয়ে যাব, তাহলেও পথের সন্ধান মিলত না। ছোট কাকা কিন্তু চট করে সিদ্ধান্ত নিয়ে নিলেন, পূব দিকের পথটা দিয়ে যাওয়া যাক, কি বলিস? এগোতে এগোতে দেখলাম সুড়ঙ্গের পরিধি অত্যন্ত কম। তোরণের পর তোরণ যেন আমাদের জন্যই উন্মুক্ত হয়ে আছে। মাইলখানেক যেতেই তোরণগুলো ক্রমশ ছোট হয়ে আসতে লাগলো। কোথাও আমাদের মাথা নুয়ে চলতে হলো, কোথাও বা এগোতে হলো বুকে হেঁটে, অতি সন্তর্পণে। তাপমাত্রা এখনো সহনীয়। এ পথেই একদিন প্রচণ্ড বেগে তরল আগুনের স্রোত বয়ে গিয়েছিল। কথাটা মনে পড়তেই শিউরে উঠলাম। এখনো কি এই আগ্নেয়গিরির কোথাও চলছে দ্রবীভূত সেই আগুনের প্রচণ্ড তাণ্ডব? না, সে দৃশ্য আর কল্পনা করতে পারি না। এত কষ্টের পরও নির্বিকারভাবে দিব্যি এগিয়ে চললেন ছোট কাকা। হান্সেরও ঠিক তেমনি বিরামহীন গতি। কিন্তু আমার ভয়ানক কষ্ট হচ্ছিল এগোতে। সন্ধ্যার একটু পরে বিশ্রামের জন্যে থামলাম। হিসাব করে দেখা গেল মোটে 2 মাইল পথ অতিক্রম করেছি সারাদিনে। নিচের দিকে নেমেছি মাত্র 1/2 মাইল। পরদিন ভোরে আবার যাত্রা শুরু হলো। কিছুটা যাবার পরেই দেখা গেল সুড়ঙ্গ পথ নিচের দিকে না নেমে সমতলভাবেই চলেছে। আমার মনে হলো ক্রমশ উপরের দিকে উঠছি। অসহ্য ক্লান্তিতে ভেঙে পড়ছে শরীর। আস্তে হাঁটছি দেখে ছোট কাকা অধৈর্য গলায় তাড়াতাড়ি চলতে বললেন। অবসন্ন গলায় বললাম, আর পারছি না আমি। পারছিস না? অবাক হলেন ছোট কাকা। এত সুন্দর রাস্তায় হাঁটতে কষ্ট হচ্ছে তোর? মোটে তো 3 ঘন্টা হলো রওনা দিয়েছি। আমার পা ভেঙে আসছে ছোট কাকা। উপরে ওঠা কিছু আর সহজ ব্যাপার নয়। সর্বনাশ, পাগল হয়ে গেলি নাকি? কোনটা উঁচু কোনটা নিচু তাও জানিস না? চল চল। তর্জনী সংকেতে তিনি সামনের পথ দেখিয়ে দিলেন। বিরক্তি না করে মরিয়া হয়ে এগোতে লাগলাম। দুপুরবেলা দেয়ালের রূপ বদলে গেল।
টর্চের আলোয় আর তেমন উজ্জ্বল দেখাচ্ছে না। পাথরের দেয়ালের গা থেকে বিদায় নিয়েছে লাভা। একটু পরই পাথরও পেছনে পড়ল। তার স্থান দখল করল চিলেট আর চুন। বিস্ময়ে স্ফুট চিৎকার করে উঠলাম। ছোট কাকা ব্যাপার কি জানতে চাইলেন। বললাম, দেখো ছোট কাকা, কোথায় এসে হাজির হয়েছি। পৃথিবীতে যখন প্রাণের আবির্ভাব ঘটেছিল, প্রথম উদ্ভিদ দেখা দিয়েছিল, সেই পরিবেশ এখন আমাদের চারপাশে। দেয়ালের গায়ে আলো ফেলে দেখালাম ওকে। একটু অবাক হলেন না তিনি, নীরবে এগিয়ে চললেন। তবে কি আমারই ভুল? হয়তো, কিন্তু আমার ধারণা ঠিক হলে আদিম পৃথিবীর উদ্ভিদ চিহ্ন নিশ্চয় পাওয়া যাবে। তারই অপেক্ষা করতে লাগলাম। একটু পরই টের পেলাম পানির উপর দিয়ে চলছি। এখানে নদী নেই, সাগর নেই, তাহলে পানি এলো কোত্থেকে? উদ্ভিদের ধ্বংসাবশেষ ছাড়া এ আর কিছু না। আরও পরে দেয়ালের গায়েও উদ্ভিদ জগতের অভ্রান্ত চিহ্ন দেখা গেল। ছোট কাকা তবু এগোতে থাকলেন। আর সহ্য হলো না। একটা ঝিনুক কুড়িয়ে ওর হাতে দিয়ে বললাম, এই দেখো, ট্রাইলোবাইট জাতের ঝিনুক। এ দেখেও কি মনে হয় না যে আমরা পথ হারিয়েছি? অকম্পিত স্বরে আমার কথাটা শেষ করলেন ছোট কাকা। তারপর বললেন, পথ তো অনেকক্ষণ হলো হারিয়েছি। লাভার দেয়াল শেষ হওয়ার সাথে সাথেই বুঝেছি ঠিক পথে আসছি না। কিন্তু এ পথটাও যে পাতালে যায়নি তার কি ঠিক আছে? এর শেষ না দেখে ফিরে যাব কেন? অবাক গলায় জানতে চাইলাম। পথের শেষ না দেখে ফিরবে না? ওদিকে যে পানি ফুরিয়ে এলো, তাতে কি? নির্বিকার সুরে ছোট কাকা বললেন, এখন থেকে অল্প অল্প করে খেতে হবে। 8। ছোট কাকার কথার প্রতিবাদ করার মতো অবস্থা আমার নেই। শুধু কতটুকু পানি অবশিষ্ট আছে দেখে নিলাম। যা আছে বড়জোর 3 দিন চলবে আর। কিন্তু কদিন লাগবে এ পথের শেষ দেখতে কে জানে, ভেবে লাভ নেই। ছোট কাকাকে বাধা দিয়েও কাজ হবে না। চলতে চলতে মার্বেলের রাজ্যে এসে পৌঁছলাম। সাদা, লাল, নীল, হলুদ বিচিত্র রঙের সব পাথর, নানা জাতের মাছ আর সরীসৃপের কঙ্কাল ইতস্তত ছড়ানো। তার মানে ক্রমশ সৃষ্টির আদি যুগের দিকে চলেছি। তবে কি সত্যি পৃথিবীর অন্দরমহলে এসে গেছি? একসময় সেই অন্ধকার সুরঙ্গে নামলো আর একটা রাত। লণ্ঠনের মৃদু আলোয় কোনো মতে খাওয়াটা সেরে নিলাম। ফুরিয়ে যাবার ভয়ে পানি বেশি খাওয়ার সাহস হলো না। অতৃপ্ত তৃষ্ণা নিয়ে শুয়ে পড়লাম পাথরের উপর। পরদিন একটানা 10 ঘন্টা চলার পর দেখলাম দেয়ালের গায়ে টর্চের আলো আর আগের মতো প্রতিফলিত হচ্ছে না। পরীক্ষা করে দেখা গেল মার্বেল, চুন, শ্বেতপাথর, এমনকি চিলেট পাথরও দেয়ালের গা থেকে অদৃশ্য হয়ে গেছে। সামনে শুধু ঘন কালো আস্তরণে ঢাকা সুড়ঙ্গ প্রাচীর। দেয়ালের গা থেকে হাত সরাতেই দেখলাম কালো হয়ে গেছে হাত। বিস্ময়ে অস্ফুট কণ্ঠে চেঁচিয়ে উঠলাম, কয়লা, কয়লার খনি। হেসে বললেন ছোট কাকা, এই খনিতে এর আগে মানুষের আবির্ভাব ঘটেনি। আমরাই এদেশের প্রথম আগন্তুক। হান্সের দিকে ফিরে বললেন তিনি, আজ এখানেই থামবো হান্স, অনেক এগোনো গেছে। একদিনের পক্ষে এই যথেষ্ট। রাতের খাওয়া সেরে নিতে বসলাম। খেতে আমার বিন্দুমাত্র আগ্রহ ছিল না।
ভাগে যে পানিটুকু পড়ল তাই পান করে শুয়ে পড়লাম। ছোট কাকা আর হাঁস সহজেই ঘুমিয়ে পড়ল, কিন্তু পানির চিন্তায় আমার চোখে ঘুম এলো না। অনেকক্ষণ জেগে থাকার পর কখন যে ঘুমিয়ে পড়লাম তার টেরই পেলাম না। পরদিন যথারীতি যাত্রা শুরু হলো। কিছু দূর যেতেই দেখলাম বিশাল গহ্বরের মুখ সর্বনাশের ইঙ্গিত নিয়ে অন্ধকারে হা করে দাঁড়িয়ে আছে। সাবধানে গহ্বরের পাশ কাটিয়ে এগিয়ে চললাম। সেদিনও সারাদিন হেঁটে পথের শেষ পাওয়া গেল না। সুড়ঙ্গটা কোনোদিন শেষ হবে বলে মনে হলো না আমার। তবু এগিয়েই চললাম। বুঝতে পারলাম ছোট কাকাও ধীরে ধীরে অধৈর্য হয়ে উঠছেন। রাত দিন বোঝার উপায় নেই কিছু। চারপাশে ঘন অন্ধকার। টর্চের আলো যেন সেই অন্ধকারকে আরো বাড়িয়ে তুলেছে। ঘড়ি দেখে নিয়মিত সময়ে আমরা বিশ্রাম নিই, খাই, ঘুমাই, তারপর আবার চলতে থাকি। ঘড়িতে সন্ধ্যা 6টা বাজল। সে সময় দেখলাম ওটা ঠিক আমাদের সামনেই একটা নিরেট দেয়াল মাথা তুলে দাঁড়িয়ে আছে। এ পথের তাহলে এখানেই শেষ। ছোট কাকা নির্বিকার শুধু বললেন, গুড, পথের শেষ তাহলে পাওয়া গেল। চল ফিরি, আফসোস করে লাভ নেই। পথ ভুল করেছিলাম, এবার ফিরে গিয়ে আসল পথে এগোবো। এত হতাশার মাঝেও হাসি পেল আমার। মৃদুস্বরে বললাম, ফিরবো তো বটেই, কিন্তু শক্তি কই? নেই মানে? এতটা পথ আসতে পারলাম আর ফিরতে পারবো না? আশঙ্কাটা প্রকাশই করে ফেললাম। ছোট কাকা, কালই সব পানি ফুরিয়ে যাবে। নিকুচি করেছে তোর পানির। অধৈর্য হয়ে উঠলেন তিনি। পানি ফুরিয়ে যাবে বলে কি আমাদের ধৈর্য, সাহস, সংকল্প সবই ফুরিয়ে যাবে? এ কথার জবাব দেব সে সাধ্য আমার ছিল না। ভাবতে লাগলাম, এতটা পথ আসতে লেগেছে 5 দিন, ফিরে যেতেও তো 5 দিনের ধাক্কা। ততদিন পানি ছাড়া বাঁচব? কিন্তু এখানে হাত পা ছড়িয়ে বসে থাকলেও তো বাঁচার আশা নেই। গেলেও মরতে হবে, থাকলেও তাই। সুতরাং অযথা দেরি না করে ফিরে যাওয়ার জন্যে তৈরি হলাম আমরা।